সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং দৈনিক নাগরিক প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খোরশেদ সূচি। বাম দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি হাসান আল আরিফ। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 10 নভেম্বর 2025। হাসিনার ফ্যাসিবাদী আমলের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসুন। 2010 মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ঠেকাতে 4 মানদণ্ড। 2011 জ্বালানির দাম বাড়ানো নিয়ে অস্থিরতা। 2012 রামুর ঘটনায় দায়ী ছাত্রলীগ, যুবলীগ, খালেদা জিয়া। 2014 ষোড়শ সংশোধনী কেন অবৈধ নয়, হাইকোর্ট। 2015 রাজধানীতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত। 2017 সরকার বিরোধীদের কথা আমলে নিচ্ছে না, ইসি। 2019 ইডেনে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষ। 2021 সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে জনগণ, আসম রব। 2022 অগ্নি সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগ জড়িত, বললেন মির্জা ফখরুল। 2023 ছাত্রলীগের বিরুদ্ধে হাসপাতালের কর্মচারীকে মারধরের অভিযোগ। দর্শক, আমরা শিরোনামগুলো দেখলাম, এবার আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি হাসনাইন খোরশেদ সূচি। সূচি ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই। 2010 সালের একটি খবরে আমরা দেখলাম মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ঠেকাতে 4 মানদণ্ড। অনেক মানদণ্ড তো দেখলেন, আপনার অভিজ্ঞতা তো আরও বেশি। 1971 সালে মুক্তিযুদ্ধে 7.5 কোটি মানুষ ছিল, 30 লাখ বলা হয়, 30 লাখ শহীদ হয়েছে, 2 লাখ মা-বোন নির্যাতিত বা সম্ভ্রম হারিয়েছেন। মুক্তিযুদ্ধের সংখ্যা তো কমবার কথা ছিল, কারণ 53 বছর বা 50 বছরে তাদের স্বাভাবিক মৃত্যু হলেও অনেকেই পরলোক গমন করবার কথা ছিল। মুক্তিযুদ্ধের সংখ্যা বেড়ে গেল কিভাবে? মুক্তিযুদ্ধ কি বছরে বছরে উৎপাদন হয়? সুযোগ আছে? মুক্তিযুদ্ধের পরে 1972 সালে যখন মুক্তিযুদ্ধের সংখ্যা নিরূপণ করা হয়, তখন মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল 1,70,000-এর মতন, 1,72,000 সম্ভবত। তারপর একটা পর্যায়ে এসে আমরা দেখলাম যে 1000 বার সংশোধন হচ্ছে এবং 2,30,000 মুক্তিযোদ্ধা। তারপর যেটা হলো যে মুক্তিযোদ্ধার সন্তানদের বা তার পরিবার সদস্যদের নাম দিয়ে মুক্তিযোদ্ধাদের নামে এত সব অপকর্ম হলো, যেটা আসলে মুক্তিযোদ্ধাদের সম্মান হেয় করেছে, মুক্তিযোদ্ধাদের সম্মানহানি করেছে এবং মুক্তিযোদ্ধাদের অমর্যাদার কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তিযোদ্ধাদের সন্তানের কোটার নামে যে নৈরাজ্যকর একটা মানে ফ্যাসিস্ট একটা অ্যাপ্রোচ নিয়ে কাজ করেছিল, যে সব আমার লোকজনকে চাকরি দিতে হবে, সরকারি চাকরি মানেই হচ্ছে আমার লোকজন চাকরি পাবে, আমাদের দলের লোকজন চাকরি পাবে, সব তাদের মানে সেটাই আসছি আমি। তার আগে যেটা হচ্ছে যে এইটাই আসলে 24-এর গণঅভ্যুত্থানের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল, যে প্রতিবাদের মূল কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল, যে সব আমার দলের লোকজনের, আমার দলের যারা নেতাকর্মী তাদের সন্তানদের জন্যই সব সরকারি চাকরি সীমিত করে ফেলতে হবে।
এবং এটা করতে গিয়ে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হয়েছিল। একইভাবে শুধু এটাই না, মুক্তিযোদ্ধাদের নাম দিয়ে প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন রকম সুবিধা দেওয়া হয়েছিল। এটা দুটো কারণেই হয়েছিল। একটা হচ্ছে কিছু টাউট বাটপার, তারা তাদের ব্যক্তিগত সুবিধা পাওয়ার জন্য, তারা প্লট পাওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য, কিংবা বিশেষ মুক্তিযোদ্ধা ভাতা পাওয়ার জন্য, অথবা অন্যান্য বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য তারা যেমন চেষ্টা করেছে, মুক্তিযোদ্ধাকে একটা অ্যাডভান্টেজ কার্ড হিসেবে ব্যবহার করা একটা সো সেই চেষ্টাটা তারা যেমন করেছে, একইভাবে যারা সরকারে ছিল, শেখ হাসিনার সরকারের যে দুর্নীতিপরায়ণ মন্ত্রীরা বা তাদের যে নেতারা, তারা মুক্তিযোদ্ধার সনদ দিয়ে তাদেরকে, তাদের নিজেদের লোকজনকে প্রমোট করার চেষ্টা করেছে, নিজেদের লোকজনকে ক্ষমতাশালী করার চেষ্টা করেছে, যাতে তার নিজের শক্তিটা আরও দৃঢ় হয়। সো সেই ক্ষেত্রেই দেখা গেছে যে যেই এমন আমরা দেখেছি যে যার বয়স মুক্তিযুদ্ধের সময় ৩-৪ বছর ছিল, সেও মুক্তিযোদ্ধার সনদ পেয়েছে এবং প্রচুর মুক্তিযোদ্ধার সনদ বিক্রি হয়েছে। এটা আরেকটা ব্যবসা বাণিজ্যের জায়গা হয়ে দাঁড়িয়েছিল। আপনি তো একজন সিনিয়র সাংবাদিক, আপনার কাছে আমি একটু অন্য ধরনের একটা প্রশ্ন করতে চাই। সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ তো একটা আবেগের জায়গা, নিঃসন্দেহে। যারা এই বাংলাদেশকে যারা লালন করেন, বাংলাদেশকে যারা মান, তাদের কাছে মুক্তিযুদ্ধ অন্য কিছু একদম। তো সেই জায়গাটাকে যদি কোনো রাজনৈতিক শক্তি এভাবে কলুষিত করে, সেই জায়গাটাকে মানে তাদেরকে আপনি কি কোন জায়গায়? নিঃসন্দেহে এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতন না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে প্রচণ্ডভাবে মুক্তিযুদ্ধকে অপব্যবহার করেছে, মুক্তিযোদ্ধাদের অপব্যবহার করেছে, এবং সেটা জন্য আওয়ামী লীগ ঘৃণিত হয়েছে এবং আওয়ামী লীগ শেষ পর্যন্ত মানে এই মুহূর্তে 1972 সাল থেকেই শুরু হয়েছে। এটা 71 থেকেই শুরু হয়েছে। মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে, মানে যে মুক্তি বাহিনী ছিল। জেনারেল উসমানী আত্মসমর্পণ অনুষ্ঠানে যাননি, বিষয়টি যাওয়ার সুযোগ ছিল না, কারণ তাকে বিরত করে রাখা হয়েছে, তাকে যেতে দেওয়া হয়নি। সেটি হচ্ছে বাস্তবতা। মানে এটিও কি রাজনৈতিক কনস্পিরেসি? নিঃসন্দেহে রাজনৈতিক কনস্পিরেসি। আমরা তাই মানে জানি যে এটা রাজনৈতিক কনস্পিরেসির অংশ, এবং এটা এমন একটা বিষয় ছিল যে আত্মসমর্পণটা কার কাছে, যদিও দেখানো হয়েছে যে যৌথ বাহিনী, কিন্তু আলটিমেটলি এটা ভারতের কাছে আত্মসমর্পণ দেখানোর চেষ্টা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বাধীন সার্বভৌম সত্তা হিসেবে বাংলাদেশকে হেয় করার একটা চেষ্টা, একটা ষড়যন্ত্র সেই প্রথম দিন থেকেই ছিল। আর আরেকটা বিষয় আমি বলতে যাচ্ছি যে মুক্তিযুদ্ধের পক্ষের সেই সময়ের মুক্তিযুদ্ধের জন্য খুব সক্রিয় মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের আদর্শের সাথে, মুক্তিযুদ্ধের চেতনার সাথে আসলে বিশ্বাসঘাতকতা করেছে। আমি 71 থেকে, কিন্তু পরবর্তীতে যে হচ্ছে, আমি জাস্ট যে একটা বিষয় বলি যে মুক্তিযুদ্ধের প্রধান বিষয়গুলোর একটা ছিল মানুষের ব্যক্তি স্বাধীনতা বা বাক স্বাধীনতা। বাকশাল করে রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয়েছে। 4টি মাত্র সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্র বন্ধ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নস্যাৎ করা হয়েছে। এই ধরনের বিষয়গুলো আওয়ামী লীগ সম্পর্কে আমরা সবাই জানি। আরেকটা বিষয় হচ্ছে যারা মুক্তিযুদ্ধের সময় সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে, যারা পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করেছে, হত্যা নির্যাতন চালাতে সহায়তা করেছে, যারা নিজেরাও এর সাথে জড়িয়ে পড়েছিল, সেই শক্তিগুলি, সেই সময়কার যে রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু আজকে পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি। এবং সেই ক্ষেত্রে তারা আসলে মুক্তিযুদ্ধের বাংলাদেশের পক্ষে কতটা কাজ করছে বা এর বিরুদ্ধে কাজ করছে কিনা, সেই জায়গাগুলো অনেক পরবর্তী বাংলাদেশে তো তাদের পরবর্তী গণতন্ত্র উত্তরণের জন্য তো তাদের ভূমিকা আছে, নিঃসন্দেহে তাদের মানে খুবই অবশ্যই নিঃসন্দেহে সেই অবদান অসাধারণ। তো সেই কারণে আমরা আশা করি যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, মুক্তিযুদ্ধে তাদের দলের ভূমিকা সম্পর্কে, তাদের ভূমিকা সম্পর্কে তারা তাদের অবস্থান স্পষ্ট করবে এবং সুনির্দিষ্টভাবে 71-এর ভূমিকার জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে বাংলাদেশের মানুষের কাছে। না, তারা না খুব ঢালাওভাবে যেটা বলা হয়েছে যে 47 থেকে আজ পর্যন্ত এটা আসলে সুনির্দিষ্টভাবে 71-এর প্রসঙ্গে এনে 71-এর বিষয়ে স্পষ্ট করা উচিত এবং 71-এর ভূমিকা, এবং শুধু স্পষ্ট করা না, আমি একটা জিনিস বলতে চাই যে আমি ক্ষমা চাইলাম কিন্তু আমি সংশোধিত হলাম না, আমি একই ধারায় চললাম। সেটা হলে তো আসলে ক্ষমা চাওয়াটা একটা লৌকিক ব্যাপার হয়ে দাঁড়ায়। ভবিষ্যৎ যে বাংলাদেশ, সেই বাংলাদেশে কি মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধা তাদেরকে যেভাবে অবজ্ঞা অবহেলা করা হয়েছে, এক প্রকার আমি বলবো মুক্তিযুদ্ধকে অনেক নিচে ফেলে দিয়েছে বিগত রিজিম, তো সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে আর সম্মানের যে সেই হারানো সম্মান ফিরে পাওয়ার কোনো সুযোগ কি? এটা নির্ভর করবে ভবিষ্যতের সরকারের উপরে। আমরা আশা করব যে ভবিষ্যতে বাংলাদেশে এমন সরকার ক্ষমতায় আসবে যারা আসলে মুক্তিযুদ্ধকে ওন করে, যেই আসুক স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ধারণ করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে আকাঙ্ক্ষা এবং যে চেতনা, সেটা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই,
সেই ধরনের সরকার ক্ষমতা আসলে নিঃসন্দেহে মুক্তিযোদ্ধাদের সম্মান পুনরুদ্ধারের জন্য কাজ করবে। 24কেও যারা সমুন্নত রাখবে। আমি সেটি বলতে যাচ্ছি যে আমরা মুক্তিযোদ্ধার সনদ নিয়ে যেমন ভুয়া প্রচুর দেখেছি, আমরা জুলাই যোদ্ধা বা জুলাই শহীদের ইতিমধ্যে কিন্তু এর জুলাই মধ্যে যোদ্ধার কিন্তু ভুয়া সনদ ধরা ভুয়া পড়েছে। সনদ ধরা পড়েছে। জুলাই শহীদের নাম দিয়ে সুবিধা নেওয়ার অপচেষ্টা ধরা পড়েছে। এই বিষয়টা যদি ভবিষ্যতে কখনো না ঘটতে পারে, যেটা মুক্তিযোদ্ধাদের নিয়ে হয়েছে, জুলাই যোদ্ধাদের নিয়ে যাতে সেটা না হয়, সে ব্যাপারে সতর্ক থাকা আমাদের অর্জনগুলো আছি। তাহলে হারিয়ে যাবে আমাদের। একই বিষয়ে হাসান আল আরিফ, আপনার কাছে যদি জানতে চাই, মুক্তিযোদ্ধা, জুলাই 24 যেখান থেকে সূচিবাই শেষ করলেন, জুলাই তো আপনারাও রাজপথে ছিলেন, ইতিমধ্যেই এগুলো নিয়ে নানান ধরনের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, গবেষণা সবই হচ্ছে। তো আমাদের অর্জনগুলো আমরা ধরে রাখতে পারি না কিন্তু এই বিতর্কে বা কুতর্কের কারণে। ভবিষ্যৎটা কেমন দেখেন? আসলে জুলাই আমরা একটা অভিন্ন একটা ইস্যু নিয়ে আমরা ছাত্র সমাজ, জনতা সমাজ সবাই একত্রিত হয়েছিলাম যে আমাদের এখানে যে দীর্ঘ 17 বছর ব্যাপী যে ভয়াবহ একটা ফ্যাসিবাদ আমাদের উপরে ভর করেছিল, সেই ভরটাকে সরাইতে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু আমরা দেখলাম যে জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থানে আমরা সফল হওয়ার পরবর্তী সময়ে আমরা সেই ঐক্যটা ধরে রাখতে পারিনি। যারা আমরা এই জুলাই স্টেক হোল্ডার ছিলাম, যারা এই গণঅভ্যুত্থানের মূল শক্তি হিসেবে কাজ করেছি, তাদের মধ্যে এক ধরনের বিভাজন দেখা দিয়েছে। বিভাজনটা আসলে ক্ষমতার বিভাজনই স্পষ্টভাবে প্রতিযোগিতা গণতন্ত্রে থাকবে। আপনি গণতন্ত্রের প্রতিযোগিতাহীন গণতন্ত্র আসলে সেটাও এক প্রকার ফ্যাসিজম। না, প্রতিযোগিতা নিঃসন্দেহে ভালো, প্রতিযোগিতা ভালো, কিন্তু প্রতিযোগিতাটা ভালো অবস্থায় নাই। মানে প্রতিযোগিতাটা আসলে ভিন্ন পর্যায়ে ধারণ করেছে। এটা আসলে ক্ষমতার মানে ফ্যাসিবাদ, পূর্বতম ফ্যাসিবাদ থেকে যে আমরা নতুন একটা ট্রান্সফর্মে আসছি এবং সেখানে যে আমাদের নতুন একটা সমাজ বিনির্মাণের যে জায়গা দিতে হবে, সেখানে আমার মনে হয় আমরা ঘুরে ফিরে সেই পুরাতন ধাঁচেই আবার ফিরে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে কেন মনে হয় এটা মনে হচ্ছে যে কোন কোন সিম্পটম গুলো আপনাকে আপনি দেখেন যে আপনার পুরনো ধ্যান ধারণার মধ্যেই আছে? আমরা তো স্বাধীনতার পরবর্তী প্রজন্ম। সুচি ভাই বললেন যে আমরা যে স্বাধীনতাকে অন্তরে ধারণ করে আসছি, এই স্বাধীনতাটা এই স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধ, এগুলো বিগত 17 বছরে ভয়াবহভাবে ভ্যান্ডালাইজ করা হয়েছে, এদেরকে নোংরামি করা হয়েছে এদেরকে নিয়ে। কিন্তু সত্যিকার যে জাতির জানার ইতিহাস বা জাতির যে প্রেরণার জায়গাগুলো, সেগুলো নিয়ে কাজ করতে গেলে এখন ওই আগের ফ্যাসিবাদের যে চিন্তা চেতনা ছিল, সেই জায়গা থেকে মূল্যায়ন করে বর্তমান সময়ে, যেমনটা ভাই বলল যে মুক্তিযোদ্ধাদেরকে যে পূর্বতন যেই মানে একটা বাজে অবস্থা দিয়ে মূল্যায়ন করা হয়তো, এখন তাদেরকে সেই মানে যে গৌরবটা ছিল, সেই গৌরব থেকে আবার ফিরিয়ে আনাটাই সম্ভব হচ্ছে না। এখন আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন তো এই জাতির মুক্তিযুদ্ধ। সম্ভব না হয় তাহলে কি আমরা ভুলে যাব মুক্তিযুদ্ধ বা এখন এরকম একটা ইস্যু আমাদের সামনে দাঁড় করানো হয়েছে যে ৭১ বড় না ২৪ এর গণঅভ্যুত্থান বড়। এইটা তো একটা অমূলক এবং অপ্রাসঙ্গিক জিনিস। ৭১-এর মুক্তিযুদ্ধ হচ্ছে জাতির সর্বোচ্চ অর্জন, সেটাকে আমরা সর্বোচ্চ জায়গায় রাখবো। এর পরবর্তী যে অন্যান্য অর্জনগুলো আছে, যেমন ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলন আছে, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান আছে, এগুলোকে আমরা পর্যায়ক্রমে মূল্যায়ন করব। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধটাকে ঢেকে দিচ্ছে, এইটা আমাদের তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ রকমের একটা। যদি এরকম আমাদের অর্জনগুলো আমরা ঢেকে দেই, আপনারা এই তরুণ প্রজন্ম যারা যুদ্ধ করেছেন, লড়েছেন, আপনাদেরও ২৪-এ আরো একটা গৌরব করবার মতো অর্জন আছে, এই অর্জনটি তো একসময় প্রশ্নবিদ্ধ হয়ে যাবে স্বাভাবিকভাবেই যদি আমরা এখন মুক্তিযুদ্ধকে ধারণা করতে পারি। যারা পালিয়ে গেছে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন কিন্তু এখনো পর্যন্ত এটিকে স্বীকৃতি দেয় না বা স্বীকার করে না, এবং তারা এই যে এত রক্তাক্ত করলো রাজপথ, তারা কিন্তু মিনিমাম সরি না, তারা কিন্তু এখনো পর্যন্ত এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করছে। তার মানে কি ২৪-কেও আমরা এক প্রকার প্রশ্নের মুখে আমরা নিজেদের দায়হীনতা বা দায়িত্বহীনতার কারণে ঠেলে দিচ্ছি কিনা? এটার একটা হাইপোথিসিস আছে বলি আপনারে, যে বাংলাদেশের ৭১-এ যেখানে আমাদের ৩০ লক্ষ মানুষ মারা গেছে, ২ লক্ষ মা বোন, ৯ মাসে ২ লক্ষ মা বোন ধর্ষিত হয়েছে, সে দায়গুলো যারা এই ঘটনাগুলো ঘটেছে তারা কিন্তু এখনো দায় স্বীকার করেনি। তারা বাংলাদেশের রাজনীতিতে এস্টাবলিশড এবং বর্তমানে খুব ভালোভাবে এস্টাবলিশড। তো একইভাবে যদি বর্তমান সময়ে যারা হচ্ছে এই ২৪-এর গণ অভ্যুত্থানে যারা এই আমাদের প্রায় ২০০০ ছাত্র জনতাকে হত্যার মাধ্যমে, তারাও দায় স্বীকার করছে না, তারা একই দাবি। রাজনীতিটা টোটাল
বাংলাদেশের প্যাটার্নটা হয়েছে যে দুইটা ধারায় হয়ে গেছে, কেউ দায় স্বীকার করছে না। মানে এইটাকে দায় স্বীকার কি আপনারা করেন? হ্যাঁ, দায় আপনারা তো স্বীকার করেন না। না, দায় স্বীকার কেন করবো না? ডেফিনেটলি দায় স্বীকার সেই করছি আমরা, মানসিকতা কি আপনাদের এই ডেফিনেটলি প্রজন্মের আমাদের আছে? মানসিকতা আছে, দায় স্বীকারের মানসিকতা আমরা আছে। আমরা যেমন ৭১-কে ধারণ করি, আমরা ২৪-এর গণঅভ্যুত্থানকেও ধারণ করি, একইভাবে সমানভাবে ধারণ করি। হাসান আর আরিফ, আপনার কাছে আরেকটি বিষয় একটু যোগ করতে চাই, আলোচনা শুনতে চাই। ২০১২ সালে রামুর ঘটনায় দায়ী ছাত্রলীগ যুবলীগ। বেগম খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, তিনি বলেছিলেন রামুতে যে ঘটনা ঘটল এটি সরকারি দলের, সরকারি তো দল না, হয় না, ক্ষমতাসীন রাজনৈতিক দলের কিছু নেতার নাম উঠে এসেছিল। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে রামুর মামলাটি এক প্রকার ধামাচাপা দেওয়া হয়েছিল, এটি আর আগায়নি। আদিবাসীদের জনপদেও আগুন দিয়েছিল পুলিশ ওই সময়কার। জনগণকে রক্ষা করবার কথা বলে কিন্তু জনগণের ভোট, এক প্রকার ভোট চাওয়া হয়েছিল রাষ্ট্র ক্ষমতায় গিয়ে, সেই জনগণকে বিপদে ফেলে দেয়া এবং এটি কি জনগণকে রাষ্ট্রের সাথে অপ্রাসঙ্গিক করে ফেলার একটা সিদ্ধান্ত ছিল কিনা, যে জনগণকে ধীরে ধীরে ফেড আউট করে ফেলা? জনরাষ্ট্রের কথা যদি চিন্তা করেন তাহলে সেখানে জনগণ থাকতেই হবে এবং জনগণের একটা অধিকার এবং নিশ্চয়তা, নিরাপত্তা থাকতে হবে। সেই জায়গায় জনগণকে এভাবে ফেড আউট করার অর্থটা কি ছিল? ন্যায় বিচারের একেবারে ভয়াবহ রকম একটা ল্যাকিংস করা হয়েছে। এখানে ন্যায় বিচারের তো কিছু না, নেই। এখানে হচ্ছে যে বিচারহীনতার একটা সংস্কৃতিও তৈরি করা হয়েছিল এখানে। আসলে কি বিচারহীনতা ছিল? বিচারহীনতাও ছিল। আপনি কিভাবে ছিল আমি বলি। ধরেন এই যে রামুর ঘটনা ৮টা মামলা হয়েছিল, ৮টা মামলার একটা মামলায়ও এটা মামলার চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত যায়নি, চার্জশিট পর্যন্ত যায়নি, এটা ধামাচাপা দেওয়া হয়েছে। এটা কি বিচারহীনতার সংস্কৃতি দেওয়া হয়েছে? একইভাবে নাসিরনগরে হামলা হয়েছে, কুমিল্লায় হামলা হয়েছে, সাঁওতালপল্লীতে হামলা হয়েছে। এই যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়দের নিয়ে বিগত ১৭টা বছরের একটা ভয়াবহ রকমের একটা রাজনীতি। সংখ্যালঘু বলবেন না, সংখ্যালঘু টার্মটাই তো এই টার্মটাকে বাজেভাবে ইউজ করা হয়েছে। না, এই ন্যারেটিভটা সৃষ্টিই তো করা হয়েছে একটা রাজনৈতিক উদ্দেশ্যে। হ্যাঁ, সেটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলতে। আপনি কি আমেরিকায় কোনো সংখ্যালঘু সম্প্রদায় পাবেন? আমেরিকায় সংখ্যালঘু সম্প্রদায় আছে, কিন্তু তারা এইভাবে পাবেন, মানে আপনি আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন আমরা কিন্তু এক জাতি, যেটা হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদের ছায়াতলে আছি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই তত্ত্বটা দিয়ে কিন্তু আমাদের একসাথে আনছে। কিন্তু তারপরেও আমাদের মধ্যে একটা বিভাজনের যাত্রা আছে। এই যাত্রাটাকে আমরা বিভাজিত, এই যাত্রাটাকে আরো বিগত ১৭ বছর এই যাত্রাটাকে আরো বিভাজিত করে রাখা হয়েছে, যাতে আমি আপনার থেকে আলাদা। এই জায়গাটা বারবার বলা হয়েছে। বিগত রিজিম এটাকে পলিটিক্যালি ব্যবহার করেছে। ১৭ বছরের ফ্যাসিজমি রেজিমের মধ্যে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি হিন্দু জনগোষ্ঠী দেশ ছেড়ে দেশান্তর হয়েছে, মানে ভারতে বা অন্য কোনো জায়গায় তারা আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই সময়ের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে তারা। মানে এই যে এক ধরনের ফ্যাসিজমের মধ্যে আপনার সাম্প্রদায়িকতার একটা ন্যারেটিভ তৈরি করে দেখাচ্ছে যে আমরা হচ্ছি সাম্প্রদায়িকতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আমরা আপনাদেরকে খুব ভালোভাবে রক্ষা করছি। কিন্তু সবচেয়ে বেশি হিন্দু জমি দখল করছে এই বিগত সময়ের এই আওয়ামী লীগ সরকার, সরকার সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা। তো এই যে সাম্প্রদায়িক একটা সম্প্রীতির কথা বলে এই পুরো জিনিসটাকে গ্রাস করে নেওয়া, এই অপরাজনীতিটা হয়েছে। আমরা এই অপরাজনীতির পক্ষপাতী না, ভবিষ্যতে এই ধরনের অপরাজনীতি হবে না, এতটুকু আমরা আপনাকে নিশ্চয়। সচিব ভাই, আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের এখানে ধর্মীয় সংখ্যালঘু এই যে ন্যারেটিভ বা এই যে কার্ডটি, এটি আমি আমার কথা বলছি না, আমিও নানান জায়গায় দেখলাম যে এটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের ন্যারেটিভ। সেটা একেবারে ফ্রম দ্য বিগিনিং এই ন্যারেটিভটি এস্টাবলিশ করা হয়েছে। একটা ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে যে হিন্দু মুসলিম দ্বন্দ্ব, সংঘাত, দাঙ্গা এটা ৪৭-এর আগ থেকেই ছিল। সো হিন্দু মুসলিম বিরোধ থেকেই ইন্ডিয়া পাকিস্তানের জন্ম হয়েছে। ব্রিটিশরা আসলে এইভাবে দ্বিজাতি তত্ত্ব তৈরি করে তাদের সেই থিওরির উপরে ভারত পাকিস্তান ভাগ করে এবং এই উপমহাদেশের মানুষের মধ্যে এক ধরনের একটা সংঘাতের সংঘাতের সংস্কৃতি তৈরি করেছিল, যেটা ধারাবাহিকতা আজকে পর্যন্ত আছে। আমরা আশা করেছিলাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এর অবসান করবে এবং ৪৭-এ ধর্মভিত্তিক রাষ্ট্রের যে উত্থান হয়েছিল পাকিস্তান, সেটার আসলে নিষ্পত্তি হয়ে গেছে ৭১-এ স্পষ্টভাবে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক, আমরা এক। আমাদের মধ্যে ধর্ম, বর্ণ কোনো কিছুর ভিত্তিতে কোনো ভেদাভেদ নাই, আমরা সব মানুষ সমান, সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার সমান অধিকার, আইনগতভাবে সামাজিকভাবে সবাই সমান। ৭১-এর পরে এই কার্ডটি ধরে রাখলো কারা? নিঃসন্দেহে আওয়ামী লীগ ধরে রেখেছে এবং আওয়ামী লীগ সেই পরিস্থিতি তৈরি করেছে। আওয়ামী লীগের যে নিঃসন্দেহে বাঙালি জাতীয়তাবাদের নাম দিয়ে আওয়ামী লীগ যখন ক্ষুদ্র জাতিসত্তাগুলোকে অস্বীকার করলো, তাদের নাগরিকত্ব, তাদের অধিকারকে অস্বীকার করলো, মানে তোরা বাঙালি হয়ে যায় এবং স্বাভাবিকভাবে একজন চাকমা বাঙালি হতে পারে না,
তার নৃতাত্ত্বিকভাবেই পারে না। সে বাংলাদেশী হতে বাংলাদেশী হতে পারে, কিন্তু সে বাঙালি হতে পারে না। একজন মারমা নাগরিক, তার নৃতাত্ত্বিকভাবে সে মারমা, তার শারীরিক গঠন, তার সংস্কৃতি সব কিছুই আলাদা। তাকে জোর করে বাঙালি বানানো যায় না। সো বাঙালি জাতীয়তাবাদের নাম দিয়ে এবং সবাইকে, সারা বাংলাদেশের সব মানুষকে বাঙালি জাতীয়তাবাদের আওতায় আনার চেষ্টা করতে গিয়ে আসলে এই কার্ডটা খেলা হয়েছে। এবং সেটা থেকেই শুরু, তারপরে ধর্মীয় সংখ্যালঘুর কথা বলে হিন্দুদেরকে আলাদা করে এক ধরনের বিচ্যুত করে রাখা হয়েছে সামাজিকভাবে, এবং তাদের আমি প্রোটেকশন দিচ্ছি এমন একটা ভাব দেখিয়ে তাদের সংখ্যালঘু বানিয়ে তাদের রক্ষা কবচের সেজে আলটিমেটলি তাদের পলিটিক্যাল ব্যবহার, তাদের সম্পদের আত্মসাৎ করা থেকে শুরু করে নানাভাবে তাদের উপর নির্যাতন চলছে, মানে এক প্রকার গনিমতের মাল হিসেবে ব্যবহার করা হয়েছে। মানে তো সেটা খুব দুঃখজনক এবং সেটা মানে তীব্র প্রতিবাদ করি আমরা সব। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও তো সেম জিনিসটাই আবার কিন্তু মুখোমুখি আমরা। তো এইটার আমি মনে করি যে ৭১ একবার নিষ্পত্তি হয়েছিল, ২৪ আরেকবার নিষ্পত্তি হয়েছে। আপনি আশাহত হন না মাঝে মাঝে? নিঃসন্দেহে আমরা আশাহত হই, আবার আশাবাদীও হই, কারণ আশা ছেড়ে দিলে আসলে কিচ্ছু থাকে না। তো আশা আমাদের ধরে রাখতে হবে এবং চেষ্টাটা আমাদের ধরে রাখতে হবে। বাস্তবতা হচ্ছে ৭১-এ মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে সারা বাংলাদেশের সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে যুদ্ধ করেছিল। ২৪-এ এসে আরেকবার বাংলাদেশের সব মানুষ, মানে কিছু মানে ব্যতিক্রম ছাড়া, ৭১ ব্যতিক্রম ছিল, ২৪-এও ছিল, তো কিছু ব্যতিক্রম ছাড়া বাংলাদেশের সব মানুষ, নারী পুরুষ ধর্ম বর্ণ সব নির্বিশেষে এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিল। তারপরে ৭১-এর পরে যেরকম বিচ্যুতি ঘটিয়েছে একটা মহল তাদের সাথে, ২৪-এর পরেও ৫ই আগস্টের পরেও একটা মহল তাদের সাথে এই বিচ্যুতিটা আবার ঘটানোর চেষ্টা করছে। সো সেই চেষ্টাকে আমাদের প্রতিহত করতে হবে। আমরা বারবার একটা কথা বলি যে আমরা সবাই বাংলাদেশি। আপনি সমাজের সব মানুষকে তো আর আলাদা করে রাখতে পারবেন না, যেহেতু আমরা সবাই মিলে একসাথে সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে চাই বলেই তো ২৪ আমাদের। কিন্তু যে মানুষটা অপরাধ করলো বাট অপরাধ স্বীকার করলো না, তাকে আপনি রাজনৈতিক সুবিধার জন্য যদি দলে যোগ দেন বা আপনার দলে ভেরান বা ভেরানোর চেষ্টা করেন, আমরা দেখেছি আপনি একজন সিনিয়র গণমাধ্যম কর্মী, আপনারও নজরে এসেছে, সেটি কি রাজনৈতিক ভুল হচ্ছে কিনা? ফ্যাসিজমকে আবারও, ফ্যাসিস্টদেরকে আবারও স্পেস দিচ্ছে কিনা? শুধু ভুল না, এটা অন্যায় হচ্ছে। এবং এটা করতে গিয়ে আলটিমেটলি যে ২৪-এর যে অর্জন, সেই অর্জন বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে এবং এটা কোনোভাবেই করা উচিত না। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল এটা করছে। এটা আমরা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশেই হচ্ছে। এবং আবারও যেটা আমরা ৭১-এর পরে দেখেছি যে ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষেত্রে যে তাদের রক্ষা কবচ সেজে এসে তাদের ভিকটিম করা হয়েছে, একইভাবে এখন দুটোই হচ্ছে। যে আমি স্টেট নাম উল্লেখ করে বলি যে আওয়ামী লীগারদের প্রোটেকশন দেওয়ার নামে আওয়ামী লীগারদের সম্পদ ভবিষ্যতে দখল করার এক ধরনের পায়তারা শুরু হয়েছে। এবং সেটা করতে গিয়ে বর্তমানের রাজনৈতিক যে পরিস্থিতি, যে একটা সুন্দর সম্পর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, ঐক্যের সম্পর্ক ছিল, সৌহার্দ্যের সম্পর্ক ছিল, সেই সম্পর্ক বিনষ্ট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে, সম্পর্কটা কি আছে তাহলে বলতে চান? সম্পর্ক নাই বলবো না আমি, কারণ বাস্তবতা হচ্ছে যে ২৪-এর যে আন্দোলনে যারা ছিল তারা তাদের আসলে ঐক্যটা তো অনেক বছরের। তো সেই ২০০১-এর নির্বাচনের পর থেকে বা নির্বাচনের সময় থেকে যে ঐক্য, সেই ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিনষ্ট হয়ে গেছে সেটা আমি বলতে চাই না। এবং এত ১৭-১৮ বছরের আন্দোলনে যেটুকু ক্ষতি হলো, এই ক্ষতি রিপেয়ার করা উচিত ফ্যাসিস্টদের জন্য, তাদের জন্য স্পেস, এবং সেই স্পেস নিয়ে তারা ফিরে আসার চেষ্টা করবে এবং এই স্পেসটা তার ফিরছেও, এবং এই স্পেসটা যত বড় হবে তত তাদের ফিরে আসার পথ প্রশস্ত হবে। তো সেটা যাতে কেউ না করে, কারণ আলটিমেটলি এটা মনে রাখতে হবে যে এটা যারা এই স্পেসটা করে দিচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি আত্মঘাতী হবে। সচিব, আপনি একজন সিনিয়র গণমাধ্যম কর্মী, একেবারে আপনার পেশা রিলেটেড একটি প্রশ্ন করি। সেটি হচ্ছে যে গণমাধ্যম কিন্তু একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়াবহ ভূমিকা পালন করতে পারে এবং সবচেয়ে বেশি দায়িত্বশীল। রাষ্ট্র অনেক সময় ভুল করতে গেলে গণমাধ্যম কিন্তু ভুল ধরিয়ে দেয়, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম সেই রোলটি কি সঠিকভাবে পালন করছে? আমরা সবসময় বলি যে গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের ফোর্থ পিলার। তো নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইনসভা, এই তিনটার পরে ফোর্থ পিলার হচ্ছে গণমাধ্যম। প্রফেসর ইউনূস সাহেব যে জাতীয় ঐকমত্য কমিশন করলেন, সেখানে ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করলো। সেই ৬টির মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে ছিল না। তো মানে আপনি ফোর্থ পিলারটা মাইনাস করে আপনি ৬টা পিলার নিলেন, ৬টার মধ্যে আপনি ফোর্থ পিলারটা নাই, এটা ৬-এর পরে কোথাও আছে এবং সেটা আসলে আলটিমেটলি
কোনো ধরনের আলোচনায় আসেনি, গণমাধ্যম কমিশনের সুপারিশ রিপোর্ট কোনো কিছুই আলোচনায় আসেনি, ঐক্যমত্য কমিশনের আলোচনা হয়নি, কোথাও কিছু হয়নি, এবং এর তেমন কোনো অ্যাকশন আমরা দেখছি না যে এর ভিত্তিতে কোনো কাজ হচ্ছে। বড় ধরনের এটা কোনো অনেক ভুল সিদ্ধান্ত হলো কিনা? ভুল সিদ্ধান্ত না শুধু, এটা আসলে গণতন্ত্রকে চরমভাবে ভবিষ্যতেও নাজুক করে রাখার একটা ব্যবস্থা করা কি হলো। মানে গণমাধ্যমে এখনো সেই ফ্যাসিস্টদের নানান বিষবাষ্প বা নানানভাবে হুইসপার আমরা শুনি কিনা? এখন কেন, আমি তো বলছি যে 5ই আগস্টের পর থেকে ছিল, 5ই আগস্টে ছিল, তারপরেও ছিল, এখনো আছে। এবং কখনোই গণমাধ্যমকে আসলে পরিশুদ্ধ করার, নিঃসন্দেহে আমি কোনো গণমাধ্যম বন্ধের পক্ষপাতী না, হ্যাঁ সব থাকুক, কিন্তু আরো বাড়ুক, এবং প্রতিদ্বন্দ্বিতার ভিত্তিতে যারা টিকে থাকবে, এটা বাজার অর্থনীতির মতোই। তো এখানে জোর করে কাউকে বন্ধ করার কিছু নেই। অসাংবাদিক প্রচুর, যারা, আমি এই জায়গাটায় একটু আবার আসতে চাই যে মুক্তিযুদ্ধের কথা বলছিলাম আমরা, অনেক অমুক্তিযোদ্ধা যারা আদৌ মুক্তিযোদ্ধা না, তারা মুক্তিযুদ্ধের সনদ নিয়ে মুক্তিযুদ্ধের সেজে সমাজটাকে নষ্ট করেছে। একইভাবে যারা সাংবাদিক হওয়ার কথা না, সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতা নেই, তারা বা সাংবাদিকতা করেও না, তারা ফ্যাসিবাদী আমলে অমুক ভাই তমুক ভাইয়ের লোক হয়ে তারা বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকের বড় বড় চেয়ার দখল করে তদবিরবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে এমন কিছু নেই যেটা করেনি, সেই জায়গাগুলিতে তারা কিন্তু এখনও রয়ে গেছে। অথবা তারা তাদের এই কাজগুলো করানোর জন্য, তাদের অপকর্মগুলো করানোর জন্য তারা প্রচুর ভুয়া লোকজনকে সাংবাদিকে রূপান্তরিত করেছে। সেই সাংবাদিক নামধারীরা অনেকেই বসে আছে, এদের অনেকেই আসলে সাংবাদিক না, এবং তারাই কিন্তু এখন কিন্তু ফ্যাসিস্টের পক্ষে কিন্তু কথা বলছে, সুযোগ নিচ্ছে। সো সেই শুদ্ধতার জায়গাটা তো হয়নি। সো শুদ্ধতার জায়গা যদি না হয় তাহলে তো সেটাই থাকবে। তাহলে গণতন্ত্রে আমরা কি ফিরতে পারবো? আমি আবারও সেই বাংলাদেশ পাবো? আমরা যদি একটা বাড়ি বানাই, একটা বিল্ডিং বানাই, যে 4টা পিলারের উপর যে বিল্ডিংটা বানাবে, একটা পিলার বাদ দিয়ে 4টা মূল পিলারের মধ্যে একটা পিলার যদি টোটালি অনুপস্থিত থাকে, সেই বাড়ি হয়তো কিছুদিন টিকে থাকবে, তারপর আবার ধসে পড়বে। তো সেই ভয়টা আমাদের মধ্যে প্রচন্ড, যে আমাদের গণতন্ত্রের মূল 4টা পিলারের একটা পিলার টোটালি অ্যাবসেন্ট। জি সচিব, আমরা হাসান আল আরিফের কাছ থেকে একটু শুনে আসি। হাসান আল আরিফ, 2017 সালের একটি খবর, সরকার বিরোধীদের কথা আমলে নিচ্ছে না ইসি। দৈনিক প্রথম আলোর খবর ছিল, সরকারের প্রতি অতিরিক্ত আনুগত্য দেখিয়ে ইসি প্রশ্নবিদ্ধ ছিল রাজনৈতিক শক্তি, বিশেষ করে একেবারেই ছোট্ট একটি অংশ যারা কথা বলবার চেষ্টা করতেন, সচিবাইদের মতো যারা ছিলেন, ছোট্ট একটি অংশ কথা বলার চেষ্টা করেছেন, তারপরে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে দেশান্তরিত হতে হয়েছে। তো সেই ইসির অনেকের বিচারের কথা আমরা শুনছি যে তারা 2-1জন গ্রেপ্তারও হয়েছেন, কিন্তু শুধুমাত্র কি সিইসি বা নির্বাচন কমিশনারই এই করাপশনের সাথে জড়িত? প্রশাসনের বড় একটি অংশ তো এই নির্বাচন উঠিয়ে দিয়েছে দায়িত্ব নিয়ে। আচ্ছা, এইটা হচ্ছে ধরেন বিগত 17টি বছর যে এই সমস্যাটা আমরা দেখেছি, পুরো বাংলাদেশের জাতি রাষ্ট্রের যে সমস্যাটা ছিল, যেটা হচ্ছে যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো ছিল, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ছিল, সেগুলোকে কিন্তু ভয়াবহভাবে একপাক্ষিক করা হয়েছিল। সেই একপাক্ষিক করা হয়েছে এরকম, ধরেন আমাকে একপাক্ষিক করেছে, আপনাকে একপাক্ষিক করা হয়েছে, সচিবাইকে একপাক্ষিক করেছে, কিন্তু ইন টোটাল আবার সবাই একপাক্ষিক, মানে আপনার সাথে আমাকে ট্যাগ করে দেওয়া আছে। তো নির্বাচন কমিশন কিন্তু আইনগতভাবে স্বাধীন একটা প্রতিষ্ঠান, কিন্তু বিগত 3টি জাতীয় নির্বাচনের মধ্যে সেটা স্বাধীনতা না, এটা আসলে পরাধীনতার শেষ সীমা যদি কোনো থাকে, সেইটা হচ্ছে নির্বাচন কমিশন তার জায়গা থেকে বাস্তবায়ন করেছে। এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন, এই নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছে সিভিল প্রশাসন, মাঠ প্রশাসন। তো যদি শুধুমাত্র একদম স্কুল শিক্ষক, ব্যাংকার, একদম পোলিং এজেন্ট হিসেবে যারা ছিল, তারাও এই মানে এই বাজে নির্বাচনগুলো সহযোগী। এটিকে যদি অপরাধ বলেন তাহলে অপরাধী তো সবাই, এই চেনে সবাই অপরাধী। তো শুধুমাত্র টপের বিচার করলেই জিনিসটা হবে না, তবে আবার এই পুরো সিস্টেমকেও বিচার করা সম্ভব না। দেশের পার্সপেক্টিভে পুরো এই এত সংখ্যক জনগণকে বিচার করা সম্ভব না। এখানে আমাদের এখানে আমাদের এই জাতির নৈতিক কিছু জায়গায় ঐক্যমত্য হইতে হবে, যে আমি আমার ডিউটিটা এইভাবে পালন করব না। আমি আমার জায়গা থেকে একটা ছোট্ট গল্প বলি। আমরা তো দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি। আমি একটা মেস বাড়িতে থাকতাম, আমরা 2 বন্ধু 2টা রুমে থাকতাম। আমার রুমমেট ছিল ব্যাংকার, সে তখন ব্যাংকার। তো এইরকম ইলেকশন ডিউটি অনেকটা বাধ্যতামূলক ডিউটি ছিল। তার কাছে একটা খাম আসছে, এই নির্বাচন দেওয়ার সময় একটা খাম আসছে, টাকার খাম। সে বলছে যে আমি আসলে নির্বাচন তো কিছু করতে পারি না, অসহায় একজন মানুষ, নির্বাচন তো টোটাল মেকানিজমে হয়েছে, আমার যা বলছে আমার করতে বাধ্য হয়েছে। তো এই টাকা নিলে তো আমি নিজের কাছে আরো বেশি
কি বলে অন্যায় হয়ে যাবে। তো সে ওই টাকার খামটা সে ওই টেবিলের মধ্যে রেখে চলে আসছে, আমার এসে বলতেছে যে এরকম নির্বাচন তো করলাম, এই যে একটা টাকার খাম দিয়েছিল এটা আমি রাইখা হিসাব করছি। মানে তার বিবেক বোধের জায়গা থেকে সে টাকা টেনে নেয়, কিন্তু ওই যে এখানে যে কুকর যা করতে হয়েছে সেটা বাধ্যতামূলকভাবে কিন্তু তার করতে হয়েছে। এইরকম যাতে ভবিষ্যতে কখনো না হয়, ভবিষ্যৎ বাংলাদেশে কখনো যাতে এরকম একটা শ্রেণীকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের জনমতকে ভায়োলেট না করা যায়, এই একটা ব্যবস্থাপনা আমরা চাই যে যেইটা স্বাধীন একটা সংস্থার মাধ্যমে আমাদের টোটাল জাতির একটা ঐক্যমত্যের একটা জায়গা দরকার আছে। এখন যে আমরা নির্বাচন কোনোভাবে কমিশন নিয়ে আপনারাও প্রশ্ন তোলেন, অনেক রাজনৈতিক দল প্রশ্ন তুলছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে, এখনো তো প্রশ্ন তুলছেন। নির্বাচন এই কমিশন কমিশন তো হচ্ছে দেখেন আমি ভারতকে আমি অন্য অনেক বাজেভাবে ট্রিট করতে পারি। এখনো পর্যন্ত বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন কমিশনের প্রতি কিন্তু পুরো ভারতবাসীর আস্থা আছে। তারা একদিনে কিন্তু, ভারত অনেক বড় দেশ, একদিনে নির্বাচনটা পরিচালনা করে না। আমি কিছু বিতর্ক তো আছেই, মানে তারপরেও ম্যাক্সিমামের আস্থাটা ভারতের ইলেকশন কমিশনের প্রতি আছে। তারা একদিনে নির্বাচন করে না, এক এক দিনে এক এক জায়গায় নির্বাচন করে, সামগ্রিকভাবে সব এক জায়গায় গণনা করে, তারপরেও কিন্তু তারা এই জায়গাটা মেনে নিচ্ছে, এখনো পর্যন্ত মেনে নিচ্ছে। কিছু বিতর্ক আছে, কিন্তু আমাদের ইলেকশন কমিশন সেটা হচ্ছে যে একটা সাংবিধানিক সংস্থা হিসেবে বিগত স্বাধীনতার 50 বছরেও 54-55 বছরেও এখনো পর্যন্ত নিরপেক্ষতা এইভাবে মানে প্রতিষ্ঠান হিসেবে সে গড়ে উঠতে পারে না, এটা ব্যর্থতা। আমরা বিশ্বাস করি অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে এবং এই নির্বাচন কমিশনের হাত ধরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার যে স্বপ্ন সেটি পূরণ করতে পারবেন। আপনাকে ধন্যবাদ। আরেকদিন আরো বেশি আলোচনা শুনবো। সচিব আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয়ে পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়। প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।